আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করব আইএলটিএস রাইটিং টাস্ক 1 নিয়ে। সো অনেকেরই আসলে ওয়ানে অনেক প্রবলেম আছে, কারণ ওয়ানে আসলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে। বার চার্ট আছে, পাই চার্ট আছে, টেবিল আছে, গ্রাফ আছে, আবার কম্বিনেশন চার্ট আছে, ডায়াগ্রাম আছে, ম্যাপ আছে। সো এগুলো নিয়ে আসলে অনেকেই অনেক ভয়ে আছেন। তো আশা করি আজকে একটা টেবিল নিয়ে আমি আলোচনা করব। এই টেবিলটা আলোচনার মধ্য দিয়ে আপনি রাইটিং টাস্কের আদ্যপান্ত আপনি জানতে পারবেন, এবং কিভাবে একটা চিত্র থেকে এবং কোয়েশ্চেন থেকে আপনি সিকুয়েন মানে সিকুয়েন্টলি বা সিকোয়েন্স ওয়াইজ আপনি কিন্তু অ্যান্সার বের করতে পারেন, ঠিক আছে? বা স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে অ্যান্সারগুলো লিখবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ওকে, সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, এতে করে আমি উৎসাহিত হব। ওকে, সো আজকে একদম শুরু থেকে দেখি। ধরে নিচ্ছে আপনি একদম জিরো, আপনি কিছুই জানেন না। সো সেইখান থেকে আমি শুরু করি। সো আইএলটিএসের রাইটিংয়ের দুইটা পার্ট, একটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এবং 2। তো রাইটিং টাস্ক 1-এ আপনার উচিত অন্তত 20 মিনিট ব্যয় করে এই বিষয়টা ডেভেলপ করা। ওকে, সো এখানে রাইটিংয়ে 1 ঘন্টা সময় থাকে, এর ভিতরে 20 মিনিট আপনি রাইটিং টাস্ক 1-এর জন্য নেওয়া উচিত। এর চেয়ে বেশি হলে সমস্যা নেই, বাট নেওয়া উচিত হলো 20 মিনিট। আর রাইটিং টাস্ক 2-তে আপনি 40 মিনিট, এই হলো টোটাল 1 ঘন্টা। তো এইখানে রাইটিং টাস্ক 1-এ বেশি লেখা লাগে না, এটা হচ্ছে আপনার 150 ওয়ার্ডস, মানে কমপক্ষে আপনাকে 150 ওয়ার্ড লিখতে হবে। এখন বললাম তো কমপক্ষে 150 ওয়ার্ড লিখতে হবে, কিন্তু কত সর্বোচ্চ আপনি কত লিখবেন? আপনি সর্বোচ্চ 200 ওয়ার্ড লিখবেন, 200-র বেশি আপনি যাবেন না। যদি যান অসুবিধা নেই, বাট এর ভেতরে থাকাই সবচেয়ে ভালো। ওকে, সো এটা আমরা একটু দেখি যে আসলে কিভাবে আমরা টেবিলটা পূরণ করতে পারি। তো সর্বপ্রথম আমাদের দেখা উচিত কি সেটা একটু দেখি। আমাদের একটা চিত্র আছে, চিত্রটা ভালো করে দেখব এবং কোয়েশ্চেনটা ভালো করে দেখব। আপনি দেখার পেছনে আপনি 3-4 মিনিট ব্যয় করেন, অসুবিধা নেই, কারণ আপনাকে ভালো করে ডাটাটা ডিসক্রাইব করতে হবে। এখন এমন না যে আপনি যা পড়ে আসছেন সেগুলো লিখতে হবে। সো এখানে পড়ে আসার মতো কিছুই নেই, কিছুই কমন পড়বে না। আপনি নিয়ম জানলে কিন্তু যে কোনো রাইটিং টাস্ক আপনি সলভ করতে পারবেন। সো সেই বিষয়টাই আজকে আমি দেখাচ্ছি। আচ্ছা, তো প্রথমে চলে যাওয়া যাক। একদম শুরুতে আমি যেটা করব সেটা হলো কোয়েশ্চেনটা ভালো করে বুঝে নিই। কী বলা হচ্ছে? দ্য টেবিল শোজ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ। তো টেবিলটা দেখাচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ মানে যে কর্মচারী, অ্যান্ড ফ্যাক্টরিজ প্রডিউসিং সিল্ক ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিটুইন 1851 1901। তো এই যে বিষয়টা আছে যে 1851 থেকে 1901 সালের যে মধ্যকার একটা ইংল্যান্ড এবং ওয়েলস দুইটা প্লেসের একটা ফ্যাক্টরি যে পরিমাণে সিল্কটা প্রডিউস করেছে তার কি এমপ্লয়িজ এবং ফ্যাক্টরির সংখ্যা শো করা হয়েছে টেবিলে। তার মানে টেবিলটাতে আপনি কি দেখতে পারবেন? এমপ্লয়িজদের সংখ্যা দেখতে পারবেন, ফ্যাক্টরিজ দেখতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমি আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। দেখেন কিভাবে আমরা এটা লিখতে পারি। সো দেখেন এখানে আমাদের টেবিলটা খুব ভালো করে দেখি যে ইয়ার আমাদের এখানে সাল আছে এবং এখানে ফ্যাক্টরিজ আছে এবং এখানে মেল, ফিমেল এবং টোটাল এমপ্লয়ি। সো এগুলো সংখ্যায় আছে। তো এগুলো আমি হাজারে ধরে নিচ্ছি, যেহেতু কোনো কিছু বলা নেই এজন্য আমি হাজারে ধরে নিচ্ছি। আর এটা যেহেতু পয়েন্ট আকারে অনেক কিছু বলা হয়েছে, এটা হাজার। আর এটা হচ্ছে আপনি শত, 1000-এর উপরে যেহেতু নেই, এগুলো ফ্যাক্টরি, তো অবশ্যই এটা লাখ লাখ হবে না বা হাজার হাজার হবে না। সো এটা যা আছে তাই। ওকে, সো দেখেন আমাদের রাইটিং টাস্ক 1-এ সবসময় মাথায় রাখতে হবে ইন্ট্রোডাকশন 1 লাইনে লিখতে হবে। 1 সেন্টেন্সে আপনি ইন্ট্রোডাকশন লিখবেন, কিন্তু আপনার কিচ্ছু পড়া লাগবে না। আপনি শুধু কোয়েশ্চেন এবং টেবিল থেকে তথ্য নিয়েই কিন্তু আপনাকে ইয়েটা লিখতে হবে, মানে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। ইন্ট্রোডাকশন দেখেন কিভাবে লেখা হয়। বলা হচ্ছে দ্য টেবিল প্রোভাইডস ইনফরমেশন। তো টেবিল আসলে টেবিল বলবেন, যদি লাইন গ্রাফ আসে লাইন গ্রাফ বলবেন, এটা আপনার মতো। তো এতটুকু মুখস্থ করা যায়। দ্য টেবিল, আচ্ছা এই ইন্ট্রোডাকশন কিন্তু আপনাকে লেখা লাগবে না, আপনি শুধু এখান থেকে শুরু করে দিবেন। দ্য টেবিল প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্কফোর্স বলতে যেই এমপ্লয়িজের কথা বলা হচ্ছে ইন সিল্ক প্রোডাকশন ইন 2 কান্ট্রিজ। এই যে 2 কান্ট্রির কথাটা আপনি কেন বললেন? কারণ আপনি এখানে দেখেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, অ্যান্ড এটাকে বলে দেন যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ওভার এ পিরিয়ড 50 ইয়ার্স। 50 বছর আপনি কোথায় পেলেন? এই যে 1851 থেকে 1901, মানে 50 বছরের একটা পিরিয়ড, তাই না? তাহলে ওভার এ পিরিয়ড 50 ইয়ার্স, স্টার্টিং কত থেকে হচ্ছে? শুরু হচ্ছে 1851 সাল থেকে, স্টার্টিং ফ্রম 1851। তাহলে আপনি ছোট ছোট কথা কিন্তু এভাবে কমা কমা দিয়ে বড় করতে পারেন। তো কিভাবে আমরা শুরু করলাম? টেবিল প্রোভাইড করতেছে
ওয়ার্কফোর্স ইন সিল্ক প্রোডাকশন, এই কথাটাকে আমরা বানিয়ে বলেছি নাকি আমরা দেখতে পেয়েছি? এখানে কিন্তু দেখতে পেয়েছি, তাই না? তাহলে এই বিষয়টা আপনি একটু দেখেন যে এমপ্লয়িজও আপনি বলতে পারতেন, অসুবিধা নেই, বাট আপনি চেষ্টা করবেন একটু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করার, বা লেবার বলতে পারতেন, অসুবিধা ছিল না। ইন সিল্ক প্রোডাকশন এই কথাটাও কিন্তু আমরা এখানেই দেওয়া ছিল সিল্ক প্রোডাকশন, এবং কোথায়? দুইটা কান্ট্রি, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, 1851 থেকে 1901, তার মানে 50 বছর। মানে এই কথাগুলোকে আপনাকে একটু প্যারাফ্রেজ করে অন্যভাবে লিখতে হবে। এই জন্য 1851 থেকে 1901 না বলে আমরা 50 বছর বলতে পারি, ঠিক আছে? এবং যেটা কিনা শুরু হচ্ছে 1851 সাল থেকে। তাহলে এক সেন্টেন্সে কি আমাদের ইন্ট্রোডাকশন হয়েছে? তো যে কোনো রাইটিং টাস্ক 1 আসুক না কেন, আপনাকে এক সেন্টেন্সে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে, এবং ইন্ট্রোডাকশনকে আপনি ক্লিয়ার করে দিতে হবে যে আপনি বিষয়টা বুঝেছেন কিনা। মানে একই কথা আপনাকে আবার রিপিট করতে হবে প্যারাফ্রেজ করে, তাহলেই এক্সামিনার বুঝবে যে না, আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা লিখব হচ্ছে ওভারভিউ। ওভারভিউ হলো আমরা একটা ইন্ট্রোডাকশন লেখার পর একটা স্পেস দিয়ে আবার ওভারভিউ শুরু করব, বাট এই ওভারভিউটা লিখবে না, এটা জাস্ট বোঝার জন্য দিয়েছি। দেখেন কিভাবে বলা যেতে পারে, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে দ্য টোটাল নাম্বার অফ সিল্ক ওয়ার্কার্স ইন 2 কান্ট্রিজ ডিক্লাইন্ড ওভার দ্য পিরিয়ড। তো দুইটা কান্ট্রির কি হয়েছে, পিরিয়ডে সিল্ক ওয়ার্কার কিন্তু ডিক্লাইন করেছে, মানে কমে গিয়েছে। অ্যান্ড দ্য সিগনিফিকেন্টলি মোর উইমেন আর এমপ্লয়েড দেন মেন ইন দিস ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখন আমি এই কথাগুলো কেন দিচ্ছি, এটা হচ্ছে আপনি খুব সুন্দরভাবে আপনি অবজার্ভ করবেন, এবং যেটা আপনার কাছে মনে হয় যে না এটা গুরুত্বপূর্ণ তথ্য, যে কোনো দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আপনি ওভারভিউতে ঢুকাই দিবেন। তো আমরা এখানে দেখতে পেলাম যে মেলদের সংখ্যা হচ্ছে বেশি ছিল, ফিমেলদের আরও বেশি ছিল, এবং টোটাল এত ছিল, ফ্যাক্টরিজের সংখ্যা কম ছিল। এবং এরপরে দেখেন মেলসের সংখ্যা কমেছে, ফিমেলসের সংখ্যাও কমেছে, টোটাল এমপ্লয়েজটা কমে গিয়েছে, তার মানে আরও অধপতন হয়েছে বা ডিক্লাইন করেছে, তাই না? সো সেই বিষয়টা আমরা এখানে বললাম যে সিল্ক ওয়ার্কার্স 2 কান্ট্রি ডিক্লাইন্ড ওভার দ্য পিরিয়ড, ঠিক আছে? অ্যান্ড দ্য সিগনিফিকেন্টলি মোর উইমেন ওয়ার এমপ্লয়েড দেন মেন। এবং দেখেন প্রত্যেকটা ছকেই কিন্তু মহিলাদের সংখ্যা বেশি। আপনি যদি সবগুলো দেখেন, 53, 76, 41, 67, 38, 53, সো সব জায়গায় কিন্তু বেশি, তার মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে এই তথ্যটা আপনি ঢুকাই দেন। তো একটা তথ্য কী দিলাম, যে এটা কমে গিয়েছে ওভার দ্য পিরিয়ডে, এবং মানে পুরুষদের চেয়ে স্ত্রী লোকই বেশি নিয়োগ দেওয়া হয়েছিল, ঠিক আছে? এই বিষয়টা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন অলসো দ্য নাম্বার অফ সিল্ক ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিজ ইনক্রিজড, মানে বৃদ্ধি পেয়েছিল ওভার দ্য 15 ইয়ার্স পিরিয়ড। তো এই কথাটাও কিন্তু আপনি একটু অবজার্ভ করে দেখতে পারবেন যে এই যে 272 থেকে শুরু হয়েছিল এবং 50 বছর পর এসে কিন্তু 663-তে গিয়েছে, তার মানে অবশ্যই এখানে বৃদ্ধি পেয়েছে। তার মানে যেটা কমে গিয়েছে, বেড়ে গিয়েছে, মানে কোথায় ডিক্লাইন করেছে, এই যে তথ্যগুলো আছে, মানে চোখে পড়ার মতো তথ্য, আপনার যেটা খুব ভালো মনে হয় এইটাই যে লিখতে হবে এমন কোনো না, আপনি অন্যভাবেও লিখতে পারতেন, বাট যেটা চোখে পড়ার মতো তথ্য সেটাই আপনি তুলে ধরবেন, ঠিক আছে? এই দুইটা আপনি ওভারভিউতে এইভাবে দিবেন। মানে ওভারভিউ মানে কি, সম্পূরক একটা ধারণা, মানে অল্প কথায় আপনি বুঝিয়ে দিলেন যে টোটাল বিষয়টা কী। তো এমন দুইটা তথ্য আপনি সিলেক্ট করবেন যেই দুইটা তথ্য আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটু ডিফারেন্স আছে, তো সেরকম তথ্য আপনি এখানে ঢুকাই দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তার মানে ইন্ট্রোডাকশন লিখলাম আমরা 1 সেন্টেন্সে, ওভারভিউ লিখলাম আমরা 2 সেন্টেন্সে। আচ্ছা, এই ডিসপাইট এই কথাগুলো ইউজ করবেন, তারপরে কি এখানে অলসো এই যে লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করবেন, ঠিক আছে? আর কমা দিয়ে দিয়ে আপনি সেন্টেন্সটাকে বড় করবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব বডি প্যারা 1। বডি প্যারা 1-এ আসলে কি করা উচিত? বডি প্যারা 1-এ হচ্ছে, যেহেতু এখানে একটা টেবিল, পুরো টেবিলটা তো আপনি ডিসক্রাইব করতে পারবেন না, এটা তো আপনি শিওর, কারণ পুরো টেবিলটা ডিসক্রাইব করতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক কথা বলা লাগবে, যা আসলে মোটেও কাম্য নয়। সো এই বিষয়টা আপনাকে শর্ট করে বলার জন্য অবশ্যই আপনি টেবিল যদি আসে, আপনি প্রথমটা আপনি খুব ভালো করে ডিসক্রাইব করবেন, ঠিক আছে? মানে প্রথম যেই ছকটা আছে সেটা আপনি খুব ভালো করে ডিসক্রাইব করবেন, প্রথম 2টা নিয়ে আপনি কথা বলবেন, ঠিক আছে? এই বিষয় বা প্রথম 2টা বা 3টা এটা আপনি আপনার মতো ভাগ করে নেবেন, বাট প্রথম দিকেই থাকবেন, ঠিক আছে? বেশি নিচে নামবেন না, এটা ভালো হবে না। আচ্ছা, তাহলে যেহেতু টেবিল আছে, আমরা প্রথম 2টা নিয়ে কথা বলতে পারি। তাহলে বলবো কি, বডি প্যারা 1-এ আমরা এতটুকু নিয়ে আলোচনা করব যে ইন 1851, 1851 সালে দ্য সিল্ক ওয়ার্কফোর্স ওয়াজ অ্যাট দ্য ইটস পিক। তাহলে দেখেন সবচেয়ে বেশি কিন্তু এই 1851 সালে ছিল যে টোটাল এমপ্লয়িজ, এটা কিন্তু অ্যাট ইটস পিক, মানে একদম চূড়ায় ছিল, মানে একদম উপরে ছিল।
এবং উইথ এইখানে কিন্তু আপনাকে বডি প্যারা ওয়ানে আপনাকে নাম্বার টাম্বার একটু বলতে হবে, মানে এর আগে কিন্তু আমরা নাম্বার বা অত কিছু ডিসক্রাইব করিনি, এখন থেকে আপনাকে টেবিলটা ডিসক্রাইব করতে হবে। সো বডি প্যারা ওয়ানে আমরা প্রথম দিকের নাম্বারগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন এই যে এত যে পিকে ছিল, এটা কত নিয়েছিল? 1,30,000, 1,30,750 এমপ্লয়িজ, এভাবে আমরা লিখে দিলাম। ইনক্লুডিং এত হলো ফিমেলস অ্যান্ড এত অ্যাপ্রক্সিমেটলি কত, 54,000 মেইলস। তো এখানে 53 এত আছে, আপনি 54,000 লিখলে অ্যাপ্রক্সিমেটলি দিয়ে দিবেন, কারণ প্রায় প্রায় কথাটা বললে এই কথাটা লিখলে অসুবিধা নেই, ঠিক আছে? মানে আপনি এক্স্যাক্টলি দিতে চাচ্ছেন না, আপনি চাইলে এক্স্যাক্টলিও দিতে পারতেন, বাট আপনার ওয়ার্ড বা ভোকাবুলারি একটু শো আপ করার জন্য এই কথাটা আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? যেভাবে হোক আপনি এই অ্যাপ্রক্সিমেটলি এই কথাটা ঢুকাই দিবেন, দেখবেন যে খুব ভালো একটা নাম্বার আপনি পাচ্ছেন, কারণ এখানে ভোকাবুলারিটাও টেস্ট করা হয়। এরপরে দেখেন ইন কন্ট্রাস্ট, এর বৈপরীত্যে কী আছে, এর বিপরীত একটা তথ্য আমরা তুলে ধরি। দ্য নাম্বার অফ সিল্ক ফ্যাক্টরিজ ওয়াজ দ্য লোয়েস্ট। দেখেন এইখানে সবচেয়ে বেশি ছিল ওয়ার্ক, মানে এমপ্লয়েজ কিন্তু সবচেয়ে বেশি ছিল এবং ফ্যাক্টরি কিন্তু সবচেয়ে কম ছিল। তাহলে 200 কত ছিল ফ্যাক্টরি 1851 সালে অ্যাট অনলি 272, তাই না? এখন দেখেন আমরা কিন্তু মানে খুব ভালো একটা তথ্য এখানে দিয়ে দিলাম। আমরা আরেকটা তথ্য দিতে পারি, সেটা হচ্ছে হাউএভার। এই হাউএভার হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, এইগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। হাউএভার 10 years ল্যাটার, 10 বছর পরে, আপনি যদি 10 বছর পরে দেখেন, এই যে 1861-তে দ্য নাম্বার অফ সিল্ক ফ্যাক্টরি অলমোস্ট ট্রিপলড। তাহলে ফ্যাক্টরিটা কী হয়েছিল দেখেন, একদম 3 গুণ বৃদ্ধি পেয়েছিল, অলমোস্ট প্রায় 3 গুণ। এখন এই প্রায়টাই আপনাকে ইউজ করা শিখতে হবে, কারণ এখানে এক্স্যাক্টলি তো বলা যায় না, 3 গুণ দিলে কিন্তু এই সংখ্যাটা আসবে না, এই জন্য অলমোস্ট বলে দিতে হবে, ঠিক আছে? রিচিং, এবং ওই সংখ্যাটা বলে দেন, হোয়াইল দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ এক্সপিরিয়েন্সড এ সিগনিফিক্যান্ট ফল ওভার 20,000 পিপল। এবং দেখেন আপনি 1,30,000 থেকে 1,00,000 প্রায় 10-এর কাছাকাছি আসছে, তার মানে 20,000-এর একটা গ্যাপ। তাহলে আপনি বলে দেন যে সিগনিফিক্যান্ট ফল ওভার 20,000 পিপল, মানে কি আপনি যা দেখছেন, আপনার চোখের সামনে যা আছে সেটাই আপনাকে ডিসক্রাইব করতে হচ্ছে। এখানে এক্সট্রা কোনো আপনাকে বাসায় প্রিপারেশন নিতে হবে না, আপনি শুধু নিয়মগুলো জানেন, যে কোনো কোয়েশ্চেন আসলে আপনি কিন্তু করতে পারবেন, ওকে? বা আপনি নিজেই কিন্তু লিখতে পারবেন। সো এখানে জাস্ট কিছু কিছু ভোকাবুলারি শিখে রাখবেন, এবং নিয়মটা তো আমি আপনাকে বলেই দিচ্ছি যে কীভাবে আপনাকে সিরিয়ালভাবে এগুলো লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এই কথাটা কিন্তু বললে আমাদের বডি প্যারা হয়ে গেল। বডি প্যারা ওয়ানেও আমরা বেশি লাইন লিখবো না, হয়তো 3 থেকে 4 লাইন লিখবো। সো লাইনগুলো কিন্তু একটু বড় বড় হবে, ঠিক আছে? এই জন্য যে আমরা ইনক্লুডিং এ নাম্বার টাম্বার শো করে দিব, এই আর কি। আচ্ছা, এরপরে কি আছে, বডি প্যারা 2 দিয়ে আমরা কিন্তু শেষ করতে পারি। তো বডি প্যারা 2-তে কী আছে, আমরা বলতে পারি ওভার দ্য ফলোয়িং 40 ইয়ার্স, কারণ আমরা 2টা সাল কিন্তু অলরেডি বলে দিয়েছি। এখন বাকি 40 বছর, 1 2 3 4, 4 10 40 বছর, এই 40 ইয়ার্স আমরা টোটাল নাম্বার এখন কি বলবো, এইগুলো নিয়ে আলোচনা করব। বাট সবগুলো বলা যাবে না, যেগুলো আপনার মনে হচ্ছে যে না এটা বলা দরকার সেটা বলবেন, ঠিক আছে? যেমন এখানে বলা হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ ফিমেল অ্যান্ড মেল ওয়ার্কার গ্র্যাজুয়ালি ডিক্রিজ থ্রু আউট দ্য পিরিয়ড। এই সময় কিন্তু আসলে মেল এবং ফিমেলটা গ্র্যাজুয়ালি কী হচ্ছে, কমে আসতেছে, তাই না? কমে কমে আসতেছে, এই জন্য আমরা এটা বললাম যে ধারাবাহিকভাবে এটা কমে আসছে। এবং কত হয়েছিল থ্রু আউট দ্য পিরিয়ড, 25,000 থেকে 25,000 এবং কত 13,000 রেসপেক্টিভলি, মানে আপনি লাস্টেরটা একদম বলে দিলেন, মানে কমে কমে এত গিয়ে ঠেকেছিল। হুইচ রেজাল্ট এ ড্রপ অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ অ্যাট 38,942 ইন কত 1901 সালে। তাহলে 1901 সালে আপনি চলে গেলেন, কারণ সবগুলো আসলে বলা যায় না, কারণ এখানে যদি আপনি সবগুলো বলতে যান, প্রত্যেকটা লাইন বলতে যান, তাহলে কিন্তু ওই গ্রাফ হবে না। গ্রাফগুলো আসলে শর্টে বর্ণনা করতে হয়, এই জন্য আপনাকে কিন্তু বলেছে যে অ্যাটলিস্ট 150, ওকে? সো আপনি 200-র বেশি যাবেন না, 210 বা 15 হলেও অসুবিধা নেই। তাহলে এইভাবে আমরা কিন্তু যত শর্ট করা যায় সেভাবে বলবো। সো আমরা প্রথম 2টা কিন্তু ভালো করে বডি প্যারা 1-এ বললাম, কিন্তু এইখানে এই 4টা কিন্তু বলা যাচ্ছে না, এই জন্য আমরা এদিক থেকে না গিয়ে একদম শেষে গিয়ে বললাম। বা আপনি এইখান থেকে এইখানে একটা তুলনা দেখা দিতে পারতেন, বা আপনি বলতেন যে এইখানে একটু বেড়ে গিয়ে আবার কমে গিয়ে, মানে লাস্টে ফ্যাক্টরির সংখ্যা এত দাঁড়িয়েছে, বা টোটাল নাম্বার অফ এমপ্লয় নিয়ে একটু কথা বলতেন যে 91,000 থেকে নেমে এসে 38,000 হয়ে গিয়েছিল। এইভাবে মানে আপনি আপনার মতো করবেন, এটা অসুবিধা নেই। এইভাবেই যে লিখতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? সো
ভালোভাবে আপনি যদি রাইটিং স্কিলটা এখানে দেখাতে পারেন, আপনি কিন্তু ওভারঅল রাইটিংয়ে কিন্তু এগিয়ে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা একটু আবার দেখাই যে দেখেন, মিনওয়াইল দ্য নাম্বার অফ সিল্ক ফ্যাক্টরিজ এক্সপিরিয়েন্স এ গ্র্যাজুয়াল ডিক্লাইন কি ওভার দিস 40 ইয়ার্স ফ্রম 761 ইন 1861 টু 623 ইন 1901। তার মানে এখানে দেখেন 40 বছরে যেটা হয়েছে 761 থেকে, ফ্যাক্টরির সংখ্যাটা আমরা বলছি 761, সরি হ্যাঁ 1861-তে যত ছিল 761 ছিল, এবং এটা 1901 সালে কত হয়েছে 663। তাহলে এই তথ্যগুলো কি আমি বানিয়ে লিখেছি? না, এগুলো আপনি দেখে দেখে লিখেছেন, বা আপনি দেখেই কিন্তু ডিসক্রাইব করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আমরা টোটাল বিষয়টা যদি একবার একটু দেখি, ইন্ট্রোডাকশন হচ্ছে 1 সেন্টেন্সে, ওভারভিউ 2 সেন্টেন্সে, বডি প্যারা আমরা 3 থেকে 4 সেন্টেন্স, বডি প্যারা 2 আমরা 3 থেকে 4 সেন্টেন্স লিখতে পারি, অসুবিধা নেই। জাস্ট একটু বড় হতে হবে, লাইনগুলোর উপর গুরুত্ব না দিয়ে সেন্টেন্সে গুরুত্ব দিবেন, সেন্টেন্সগুলো একটু বড় হতে হবে, ঠিক আছে? তো দেখবেন যে এইভাবে মোটামুটি আপনি লিখে আসতে পারলে বেশ ভালো একটা নাম্বার পাবেন, 7.5-এর উপরে থাকবে যদি এইখানেও ভালো করেন এবং রাইটিং টেস্ট 2তেও ভালো করেন। সো আশা করি দুইটা বিষয় আপনারা একটু কম্বিনেশন আকারে শিখবেন, এবং রাইটিং টেস্ট 1-এ কিন্তু আরও অনেক কিছু আছে, টেবিল বাদে গ্রাফ, পাই, বার, তারপরে হচ্ছে ডায়াগ্রাম আছে, ম্যাপ আছে। সো সবগুলোই আসলে সেম নিয়মে আপনি একটু দেখবেন, আশা করি বুঝতে পারবেন যে কীভাবে এটা ডেভেলপ করতে হচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।